বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে এবং ঈদ মোবারক। আজকে ঈদের তৃতীয় দিন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের 2024 সালে এসে 2003 সালের শিক্ষার্থীরা এসএসসি ব্যাচ, তাই তো, তাদের আয়োজনে আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানে আজকে সভাপতিত্ব করছেন আমাদেরই সিনিয়র স্যার শবনম মুস্তারি স্যার। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের বগুড়া 7 আসনের এবং সন্ধ্যাবাড়ির সন্তান আমরা অধ্যাপক ডাক্তার মোস্তফা আলম নান্নু স্যার আছেন, স্যারের সহধর্মিণী অধ্যাপক শেরিনা ইনাম ম্যাডাম এবং এই স্কুলের প্রাক্তন এবং বর্তমান শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ। সবাই আসলে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে এখানে, এবং এখানে আমি অনেকক্ষণ ধরে আসলে ধৈর্য ধরে কথা শুনছিলাম। এবং আজকে যিনি সভাপতিত্ব করছেন স্যারের সাথে আমার দেখা হয়েছিল ভূমি ভবনে একটা কাজের সূত্রেই, কিন্তু তখনও জানতাম না যে স্যারের এলাকাতেই আমাকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আসতে হবে। ওইভাবে স্যারের সাথে ব্যক্তিগতভাবে পরিচয়ও নেই। আর এখানে আরও একটা প্রোগ্রাম হয়েছিল, আমাদের এমপি স্যার এবং ম্যাডাম যে এখানকার প্রতি কতখানি আন্তরিক এটা ইতিমধ্যে আপনারা জানেন সবাই আগে, এবং এই পোস্টে এসে এবং ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে তারা কতখানি আরও বেশি আন্তরিক হয়েছেন তা বিগত 6 মাস ধরে আপনারা আসলে উপলব্ধি করতে পারছেন। তো খুব বেশি বক্তব্য দীর্ঘায়িত করব না, তারপরে আসলে এখানে এসে আমিও একটু নস্টালজিক হয়ে যাচ্ছি। আমার একটা পুনর্মিলনীর তে অংশগ্রহণ, মানে আমার স্কুলের পুনর্মিলনীতে অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল 2015 সালে। এরপরে এই চাকরিতে আসার পরে আসলে আর কখনো সুযোগ পাইনি আমার স্কুলের কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করার। তো আপনারা যারা এখানে আসলে কথা বলছিলেন, আমি নিজেই ভাবছিলাম যে আমার সাথে আমার শিক্ষকদের সাথে সম্পর্ক এবং স্কুলের সাথে অ্যাটাচমেন্টটা এটা আসলে তৈরি হচ্ছিল। এই স্কুলে ঢুকলেই দেখা যায়, যদি আমরা ওই দিকে তাকাই, শেখার জন্য এসো, এবং ছাত্রছাত্রীরা যখন বের হবে গেট থেকে এখানে লেখা হচ্ছে সেবার জন্য বেরিয়ে যাও। আসলে এই দুইটা সেন্টেন্স, এটা যদি আসলে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে এটা উপলব্ধি করাতে পারি ওদের মাঝখানে, তাহলে মনে হয় আর কোনো মানে পুঁথিগত বিদ্যার প্রয়োজন হয় না। কারণ শেখাটা তো আসলে আমরা শুধুমাত্র বইয়ের মধ্যেই শিখি না, আমরা আমাদের পারিপার্শ্বিক, সামাজিক এবং পারিবারিক সকল জায়গা থেকে আমরা শিক্ষা অর্জন করে থাকি। তো এই শেখার যে কোনো বয়স নাই, সেটার প্রমাণ হচ্ছে গত ঈদের আগের সপ্তাহে আমাদের বেসরকারি মানে বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকদের নিয়ে একটা ট্রেনিং প্রোগ্রাম হয়েছিল। আমি আমাদের সভাপতি স্যারের মানে সদয় জ্ঞাতার্থে জানাচ্ছি। ওখানে হচ্ছে আমি গিয়ে একটু কথা বলেছিলাম শিক্ষকদের মাঝে, এবং ওই শিক্ষাগুলো যে আসলে খুব বেশি ওখানে ডিপলি পড়ানো হচ্ছে এরকম কিন্তু না, কারণ আপনারা যারা শিক্ষক আছেন আপনারা সবাই জানেন। কিন্তু এই ট্রেনিং প্রোগ্রামগুলো আপনাদের জন্য আয়োজন করা হচ্ছে এই কারণে, যাতে হচ্ছে আপনারা যেই শিক্ষাটা আপনাদের মাঝে আছে বা যেই জ্ঞানটাকে আছে এটা যেন আরও বেশি ঘষে মেজে আপনারা আরও শানিত করতে পারেন। কারণ হচ্ছে আপনারা যখন শিক্ষক হয়েছিলেন তখন হচ্ছে ডিজিটাল যুগ ছিল না, অ্যানালগ যুগে ছিলেন। আর এখন ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ তৈরি হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা ওই শিক্ষার আলোকেই পড়াই বাচ্চাদের, আসলে সেটা বর্তমান সময়ের প্রেক্ষাপটে সফল হবে না। এই জন্য আপনাদের নিয়ে কিন্তু অনেক মানে ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয়। এবং আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি তখন আমি অন্তত দেখিনি যে আমাদের টিচারদের এত ঘন ঘন কোনো ট্রেনিং হচ্ছে। তো সেই দিক থেকে আপনারা অনেক বেশি ব্লেসড যে সরকার আপনাদের মানে সরকারি অর্থায়নে আপনাদেরকে, এবং শুধু প্রশিক্ষণ না, প্রশিক্ষণের সাথে কিন্তু ভাতাও দিয়ে থাকে। তো আপনাদের মানে বাচ্চাদের শিক্ষার মান উন্নয়নের জন্য, প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নের জন্য সরকার কিন্তু অনেক পরিশ্রম করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানটা অবশ্যই একটা বহুতল ভবন বা একটু পাকা ভবন দরকার। কিন্তু আমি যদি আমার নিজের স্যারের কোথা থেকে কোথায় গিয়েছেন একটু বর্ণনা করেছেন। আমরা পিএটিসি যেটা বলি ওটা আমাদের আসলে চাকরি জীবনের মানে ফাউন্ডেশন ট্রেনিং কোর্স বলি আমরা ওখানে। তো সেখানে স্যার ফার্স্ট হয়েছেন। তো ফাউন্ডেশনটা হচ্ছে আমাদের চাকরির ফাউন্ডেশন, কিন্তু আমাদের জীবনের যে শিক্ষার ফাউন্ডেশন এটা কিন্তু আমরা আমাদের প্রাথমিক বিদ্যালয় থেকে, আমাদের হাই স্কুল থেকে এসেছে। আমি নিজেও একজন প্রাইমারি, মানে আমি কোনো কেজি স্কুলে পড়াশোনা করিনি, প্রাইমারিতে পড়াশোনা করেছি। এবং আমার যে শিক্ষা প্রতিষ্ঠান, আমি যখন পড়াশোনা করেছি ঠিক এরকম একটা মানে ছোট একটা বিল্ডিং ছিল, আর এরকম টিন শেডেড একটা বিল্ডিং ছিল। তো সেখানে আমরা ক্লাস করেছি। তো আমাদের সময়কালে আমরা, আপনারা 2003-এর ব্যাচ, আমি 2004-এর ব্যাচ। তো আমাদের সময় 2002 থেকে হচ্ছে গ্রেডিং পদ্ধতি শুরু হলো। আমি একটু দুঃখিত, আমি একটু মনে হয় একটু বেশি বলে ফেলছি।
তো আমাদের সময় হচ্ছে গ্রেডিং শুরু হলো, তো আমরা যারা ছিলাম একটু শুরুর দিকের কাতারের, তো তাদের মধ্য থেকেও যাদের মানে স্যারদের অনেক এক্সপেকটেশন ছিল, তারা হয়তো অনেক জায়গায় মানে আমরা যা আসলে টিপিক্যাল অর্থে আক্ষরিক অর্থে ভালো জায়গা বলি, ওরকম ভালো জায়গায় আসতে পারেনি। কিন্তু ওই সময় যে কম্পিটিশনটা বা আমাদের টিচাররা মানে আমার ইংরেজি শিক্ষকের কথা যদি আমি আজকে মনে করি, তিনি ওই সময় এমন কিছু শব্দ আমাকে শিখিয়েছিলেন যেটা আমি জিআরইর জন্য পরবর্তীতে এসে দেখেছি ওই শব্দগুলো আসলে কতখানি দরকার। তো ওই সময়কালের টিচার, সে আমাকে পড়ানোর জন্য মানে আমার ইংরেজি শিক্ষকের কথা বলছিলাম, তো ওই শিক্ষাটা আমার জীবনে আসলে অনেক বেশি মানে আমি এখনও আমার স্যারকে মনে করি। এটা হচ্ছে শুধু ইংরেজি গেল, এবং হচ্ছে আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। তো ওই সায়েন্সে পড়তে গিয়ে আমি আসলে আমার বাবার ইচ্ছা ছিল আমি ইংলিশে অনার্স পড়বো, ইংলিশে অনার্স বা অথবা আমার বাবা ছিলেন আইনজীবী পেশায়, তো আমিও আইনজীবী হব বা ইংরেজিতে অনার্স পড়বো। তো সেই ক্ষেত্রে আমার তো আসলে সায়েন্স নেওয়ার কোনো কারণই ছিল না, আমি মানবিকে নিব, আমার বাবা এইভাবেই ডিসপোজাল দিয়ে দিলেন। তো আমি আসলে মানবিকে 9-এ উঠে তো এনরোল করতে হয়, এনরোলও করে ফেলেছি। পরে আমার স্কুলের টিচাররা এসে আমার বাবাকে কনভিন্স করেছে না, একে মানবিকে দেওয়া যাবে না, একে হচ্ছে বিজ্ঞান বিভাগে দিতে হবে। পরে আমি আবার সুইচ করলাম। তো এরপরে আমি আসলে এই কথাটা বলছি কারণ আমি মানে সবাই বলছে বিল্ডিং দরকার, এটা দরকার। তো আমি উপজেলা শহরের একটা স্কুল থেকে এসেছি এবং এরকম একটা ভাঙা বিল্ডিং থেকে এসেছি। সেখান থেকে আমি কলেজে পড়েছি, সেটা আমার উপজেলা সদরেও না, এবং ওটা ইউনিয়নে গিয়ে পড়েছি, এবং ওটা ছিল একটা ডিগ্রি কলেজ। নর্মালি আমরা কিন্তু ডিগ্রি কলেজে অত বেশি মূল্যায়ন করি না, এবং ওখানে যাওয়ার কারণ হচ্ছে স্কুলটা মানে কলেজটা হচ্ছে মানে এস্টাবলিশমেন্টের দিকে ছিল এবং শিক্ষকরা অনেক বেশি আন্তরিক ছিল ছাত্রছাত্রীদের প্রতি। সেখান থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। তারপরে হচ্ছে আমার সৌভাগ্য হয়েছে অস্ট্রেলিয়াতে একটা মাস্টার্স করার। এরপরে আমি এর আগে একটা ব্যাংকে ছিলাম, তারপরে এই চাকরিতে আজকে এসেছি। এটা বলার কারণ মানে আমার নিজের যোগ্যতাটা আপনাদের কাছে প্রমাণ করা নয়, এটার কারণ হচ্ছে আমি কোথা থেকে উঠে আসছি। মানে একটা প্রাথমিক বিদ্যালয় থেকে আমি এতটুকু জায়গায় এসেছি, আপনাদের অতিথি হিসেবে আজকে কথা বলার সুযোগ পাচ্ছি। তো আসলে অনেক সময় আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, এটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আমাদের কোয়ালিটি অফ এডুকেশনটা কি। তো এখানে আমাদের 12 জন টিচার আছেন, আমাদের 30 থেকে 40 জনের জন্য স্টুডেন্টের জন্য একজন টিচার থাকার কথা নর্মালি। তো 12 জন মানে হচ্ছে আমরা শুনলাম 241 জন। তো টিচার কিন্তু আমাদের কমতি নাই। এখন টিচারের কোয়ালিটিটা কেমন আছে এবং তাদের আগ্রহটা কেমন, সেটা কিন্তু আমাদের ম্যাটার করে। এবং এখন সরকার বলেই দিয়েছে যে হচ্ছে অভিভাবক সমাবেশ করতে হবে। আমি আমাদের এই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আমাদের ম্যাডামের উদ্দেশ্যে বলবো যে হচ্ছে ম্যানেজিং কমিটিতে আমাদের কিন্তু শিক্ষক প্রতিনিধি আছে, আমাদের অভিভাবকের প্রতিনিধি আছে। এই কমিটিটা আসলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অনেক গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে এখন। তো আপনারা একটা অভিভাবক সমাবেশ করবেন, যেটা আমাদের শবনম ম্যাডাম বলে গেলেন যে হচ্ছে অভিভাবক সমাবেশ করে আসলে কেন এখানে বাচ্চারা ভর্তি হতে চায় না বা কেন অন্য জায়গায় চলে যাচ্ছে, এটার কজটা আইডেন্টিফাই করে সেই অনুযায়ী আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে আসলে একটু একটু করে চেষ্টা করলে আমরা মনে হয় পারবো, এবং পারবো এই কারণে পারবো কারণ হচ্ছে আমাদের এমপি মহোদয় অনেক বেশি আন্তরিক, এবং স্যার যেভাবে শুরু করেছেন বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে মানুষের সেবা করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে বিশেষ করে যতখানি আন্তরিকতা স্যার দেখাচ্ছেন, এইটুকু যদি কন্টিনিউ করে, এর থেকে না বাড়ালেও চলবে, এইটুকু যদি কন্টিনিউ করে তাহলে আপনাদের এলাকার উন্নয়ন 5 বছরে অনেকখানি সম্ভব। আর এই যে পুনর্মিলনীর কথা যদি বলি, দেরিতে হলেও মানে বেটার লেট দ্যান নেভার। আপনারা 2003 সালের যারা আছেন তারা এটা শুরু করেছেন, এবং এটা আসলে পরের প্রোগ্রামটা একেবারে যারা অ্যালামনাই আপনারা আছেন এবং হচ্ছে বর্তমান শিক্ষার্থীরা আছে, পুরো মাঠ বোঝাই হয়ে যদি সেটা আরও বেশি বড় পরিসরে হয়, এটা শুভ সূচনা। এরপরে ইনশাল্লাহ আরও বড় পরিসরে হবে। তাহলে যেটা হবে যে বর্তমান শিক্ষার্থী মানে আপনারা তো যারা একটা এস্টাবলিশমেন্টে চলে আসছেন, ওদেরকেও যদি রাখা যায়, ওরা আপনাদের কার্যক্রম দেখে আপনাদের পেছনের কথা শুনে ওরা আরও বেশি অনুপ্রাণিত হবে, সামনে আগানোর একটা স্বপ্ন দেখবে। তো এরকম একটা অনুষ্ঠান ঈদের সময় আয়োজন করার জন্য এবং হচ্ছে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমার যদি এই প্রতিষ্ঠানের জন্য কিছু করার থাকে, সেটা আমার নজরে আনার জন্য আপনাদের প্রতি অনুরোধ রাখছি যাতে আমি কিছু করতে পারি। কারণ এখানে আসলে অনেক আমারই পূর্বসূরি আছেন, স্যারের
সবাই আন্তরিকতা আছে, এমপি স্যার আছেন, ম্যাডাম আছেন, তো আসলে এখানের কোনো কমতি হবে না, শুধু আপনাদের সদিচ্ছা দরকার এবং আপনারা যে আগ্রহী এই জায়গা থেকে কিছু নিতে আগ্রহী সেটা আপনারা আসলে চেষ্টা করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জয় বাংলা। ধন্যবাদ স্যারকে। অত্যন্ত গঠনমূলক, দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করার জন্য আমরা তাকে আবার ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটির পক্ষ থেকে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি অধ্যাপক শেরিনা ইমাম, সাবেক উপাধ্যক্ষ, সরকারি আইনবিভাগ কলেজ এবং বর্তমান সভাপতি সুন্দরবন আজাদ উচ্চ বিদ্যালয়। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠানের সভাপতি, অত্র গ্রামের আলোকিত মানুষ জনাব শবনম মুস্তারি ম্যাডাম, প্রকল্প পরিচালক, প্রধান অতিথি বগুড়া ৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোস্তফা আলম, উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা, উপস্থিত আছেন এই স্কুলের প্রধান শিক্ষক, উপস্থিত আছেন সোনিয়া আহমেদ, আমার সামনে উপবিষ্ট এই স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা, সম্মানিত সুধীবৃন্দ, যাদের জন্য আয়োজন 2003 সালের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ, আয়োজকবৃন্দ, এই স্কুলের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব আরিফুর রহমান বাদশাহ, যিনি প্রয়াত হয়েছেন, তাকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। সবাইকে আসসালামু আলাইকুম এবং ঈদুল আজহার শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠানে এসে আমিও কিছুটা আবেগ আপ্লুত হয়ে গেছি। এই অনুষ্ঠানটিতে এসে আমার একটি লাইন, কবিতার একটি লাইন মনে পড়ল, খেলার সাথীরা কোথায় আজ তোরা, ভুলিয়াও গেছি নাম। সেই ভুলে যাওয়া খেলার সাথীদের স্মরণ করিয়ে দেওয়ার এই অনুষ্ঠান। যারা যেখানে ছিল সবাই একত্রিত হয়েছে 2003 সালের। সব সালের যেটা বন্যা ম্যাডাম বললেন, আরও বড় পরিসরে করলে আরও ভালো লাগতো। যা হোক, যে আয়োজন হয়েছে সেই আয়োজনকেই আমি শ্রদ্ধা জানিয়ে বলছি যে সবাই যেখানে এই অনুষ্ঠানে যারা আসছেন, খুব ভালো একটা আয়োজন, সুন্দর একটা পরিকল্পনা। আমার ব্যক্তিগতভাবে একটি কথা এই অনুষ্ঠানে এসে না বলে পারছি না, যে অনেক আগে, সম্ভবত কত সাল আমার ঠিক মনে পড়ছে না, 62-63 বা ওইরকম সালে হবে, আমি প্রথম স্কুলে গিয়েছিলাম। আমার আব্বা নওগাঁ থেকে, নওগাঁ আমার বাড়ি, নওগাঁ ডিস্ট্রিক্টে, সেখান থেকে 4-5 মাইল দূরে একটা গ্রামে আমার বাবা চাকরি করতেন। তিনি ডাক্তার ছিলেন, চ্যারিটেবল ডিসপেন্সারির ডাক্তার ছিলেন তিনি। আমাকে নিয়ে গেলেন সেখানে ভর্তি করাতে ক্লাস 1-এ। তো সেখানে যখন 1-এ ভর্তি হলাম, গ্রামের স্কুল, কিন্তু স্কুলটা বেশ সুন্দর গোছানো। সেখানকার হেডমাস্টার ছিলেন নুরুল ইসলাম, খুব ফিটফাট ভদ্রলোক ছিলেন। আমাদের ক্লাসে সেদিন বোধহয় আমাদের নির্ধারিত শিক্ষক আসেননি, উনি তখন ওদের রাউন্ড দিচ্ছিলেন। আমাদের ক্লাসে এসে বললেন যে তোমাদের শিক্ষক আসেন নাই, তো দেখি তোমাদের কি পড়া হচ্ছে। তখন আমাদের একটা কবিতা, একটা যে বাংলা বই, তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা ছিল, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। উনি কবিতাটা নিলেন, পড়াচ্ছেন, বুঝাচ্ছেন। মাঝখানে একটা লাইন ছিল, মাখবো গায়ে ফুলের রেণু। ফুলের রেণুটা কি, ওটি বোঝানোর জন্য উনি বারান্দায় গেলেন। সেখানে একটা বাগান আছে, বাগান থেকে ফুলটি তুলে আনলেন, ফুলটি তুলে ফুলটে ভেঙে মাঝখানে রেণুগুলো বের করলেন, গায়ে মাখলেন এবং দেখালেন যে এই যে ফুলের রেণু, এটি মাখার কথা কবি বলছেন। তো আমি আমার এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে যে মানুষের মাঝে বেঁচে থাকার জন্য খুব বড় কিছু করতে হয় না, আন্তরিকতাই বড়, ভালোবাসাই বড়। তিনি যে আন্তরিকতার সাথে বাচ্চাগুলোকে টেনে নিয়ে সুন্দরকে বুঝালেন, আমি কিন্তু আজ এই বৃদ্ধ বয়সে সেটা মনে রেখেছি। আমার ম্যাডাম, এই ম্যাডাম নুসরাত জাহান ম্যাডাম, তার শবনম মুস্তারি ম্যাডামও কিন্তু স্মৃতিচারণ করলেন তাদের শিক্ষকদের নিয়ে। তারা কিন্তু বেঁচে আছেন তাদের অন্তরে।
তেমনি আপনারাও বেঁচে থাকবেন ওইভাবে ভালোবাসার বন্ধনে যদি বাচ্চাগুলোকে আবদ্ধ রাখেন। স্কুলের অনেক সমস্যা আছে, অনেক কিছু আছে শুনেছি। আমি নবনির্বাচিত সভাপতি, আমি এখনও দায়িত্বভার গ্রহণ করিনি অফিসিয়ালি, এখনও কিছু জানি না। তবে সব কিছুর প্রতি আমার দৃষ্টি থাকবে, আমার আন্তরিকতা থাকবে, করার চেষ্টা থাকবে, বাদবাকি আল্লাহর ইচ্ছা। এখানে একটি বড় শক্তি আছে আমার, সেখানে আমার এখানে মঞ্চেই উপবিষ্ট আছেন 3 জন ব্যক্তিত্ব, যাদের সাহায্য সহযোগিতায় আমরা অবশ্যই এগিয়ে যেতে পারবো যদি তাদের আন্তরিকতা থাকে আর আমাদের আন্তরিকতা এবং পরিশ্রম থাকে। এখানে উপস্থিত আছেন সংসদ সদস্য এমপি মহোদয় আছেন, এখানে উপস্থিত আছেন স্বপ্ন মুস্তারি ম্যাডাম, যিনি বড় পজিশনে আছেন আমাদের নির্বাহী অফিসার বন্যা নুসরাত জাহান বন্যা। ইনারা অনেক বড় শক্তি, আমাদের চাইতে অনেক শক্তি রাখেন। আমরা ইচ্ছা প্রকাশ করব, আমরা চাইব, তারা দিয়ে দেবেন। সমস্যা কোথায়? আমাদের একটা বিল্ডিং লাগবে, আমাদের ল্যাবরেটরি লাগবে, আমাদের শিক্ষক লাগবে, আমাদের বাচ্চাদের স্কুলে নিয়ে আসতে হবে, আমাদের স্কুলের টিচারদের বেতন লাগবে। নিশ্চয়ই আপনারা ব্যবস্থা করবেন। আমরা সবাই মিলে তাদের কাছে যাব, আমাদের অনুরোধ পেশ করব, ওনারা আমাদের ফিরাইয়ে দেবেন না। এই সন্ধ্যাবাড়ি আজাদ স্কুল একদিন অবশ্যই অনেক বড় একটি স্কুলে পরিণত হবে। বড় বড় স্কুলের চাইতে কোনো অংশে তাদের কমতি থাকবে না। এই স্কুলের যেসব ছাত্রছাত্রী বড় বড় পদে এখন আছেন, আমি তাদের প্রতিও আমার শুভেচ্ছা জানালাম। এবং আজকের যে মিলন অনুষ্ঠান, প্রত্যেকটা কিন্তু একটা অনুষ্ঠানের একটা বক্তব্য থাকে, একটা কি বলবো, যে সেটা একটা প্রতিজ্ঞা থাকে, যেটা অঙ্গীকার। সেই অঙ্গীকার হচ্ছে মানুষকে মানুষের সাথে ভালোবাসার বন্ধন আবদ্ধ থাকতে হবে। এই স্কুলে খালি আসলে হবে না, স্কুলটাকে ভালোবাসতে হবে। স্কুলকে ভালোবাসা মানে কিন্তু শুধু স্কুলের বিল্ডিং নয়, স্কুলের বাচ্চাগুলোকে ভালোবাসতে হবে, শিক্ষক মণ্ডলীকে শ্রদ্ধা জানাতে হবে, তাদের প্রতি আন্তরিক হতে হবে এবং তাদের কিছু করার থাকবে, অবশ্যই তাদের করার থাকে। কারো প্রত্যক্ষভাবে করার থাকে, কারো পরোক্ষভাবে করার থাকে। সবাই করবেন, সবাই সাহায্য সহযোগিতা করবেন, তবেই তো স্কুলটা গড়ে উঠবে। শুধু আমাদের একটা প্রতিষ্ঠান বা আমাদের একটা সংগঠন যে শুধু করে নিয়ে যাবে, এগিয়ে নিয়ে যাবে, শুধু সরকার এগিয়ে নিয়ে যাবে, তা কিন্তু না। এই স্কুলের প্রতিটি ছাত্রছাত্রী বর্তমানে যেটা অধ্যয়নরত তাদের দায়িত্ব আছে, যারা প্রাক্তন তাদের দায়িত্ব আছে, শিক্ষক শিক্ষিকার দায়িত্ব আছে, এই গ্রামের যত বাসিন্দা আছে সবারই দায়িত্ব আছে এই প্রতিষ্ঠানটাকে গড়ে তোলার। অবশ্যই সেটা মাথায় রাখতে হবে, সবাইকেই ভালো রাখতে হবে। একটি অঙ্গীকার আপনারা সবাই করবেন যে নিজে ভালো থাকবেন, অন্যকেও ভালো থাকতে দেবেন। আমরা নিজে ভালো থাকতে খুব ভালোবাসি, কেমন করে নিজে ভালো থাকবো, কিন্তু আমার পাশের মানুষটি ভালো থাকে কি না, কতখানি ভালো আছে, তার কতখানি আমরা সুবিধা দেখলাম অসুবিধা দেখলাম, সেটা কিন্তু আমরা খেয়াল করি না। সেটুকু খেয়াল করেন। আসলে অনেক কিছু বড় কিছু করার আগে ছোটোর থেকে দৃষ্টিপাত করেন, দেখবেন এমনি বড় কিছু হয়ে যায়। আমার পাশের মানুষকে ভালোবাসবেন, তার সুবিধা অসুবিধা দেখব, তিনি তারটা দেখবেন, আমাদের দেশ এমনিই এগিয়ে যাবে, সমাজ সমৃদ্ধ হবে, সমাজ এগিয়ে যাবে। আগে নিজেকে দেখি, নিজের চারপাশটা দেখি, আমি ভালো থাকি, সবাইকে ভালো রাখি। সবাইকে ভালো থাকেন, সবাইকে ভালো রাখেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সভাপতি মহোদয়কে। স্কুলের সমস্যা এবং সবাই যদি আমরা আন্তরিকভাবে সহযোগিতা করি, তাহলে অবশ্যই আমাদের লক্ষ্যস্থলে উন্নতির দিকে যাওয়া সম্ভব। তো এ পর্যায়ে বক্তব্য রাখবেন অনুষ্ঠানের মধ্যমণি, সন্ধ্যাবাড়ি গর্ব অহংকার এবং সারা বাংলাদেশের মানুষ যেনাকে চিনে, চিকিৎসক এবং মাননীয় সংসদ সদস্য জনাব অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মুস্তাফা আলম নান্নু স্যারকে কিছু বলার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আমাদের প্রিয় প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সন্ধ্যাবাড়ি আজাদ উচ্চ বিদ্যালয় আজকে পুনর্মিলনী অনুষ্ঠিত হচ্ছে 2003 ব্যাচের। এই অনুষ্ঠানে আপনারা লক্ষ্য করেছেন সভাপতি হিসেবে যিনি আসন গ্রহণ করেছেন, বক্তব্য রেখেছেন। শুধু বক্তব্য নয়, আমি অত্যন্ত মোহিত হয়ে শুনেছি, মনোযোগ দিয়ে শুনলাম। একটি মেয়ে দুরন্তপনা করে স্কুলে লেখাপড়া করেছে। ও যখন স্কুলে পড়ে, আমরা তখন কলেজ পেরিয়ে গেছি। তো সেই সময়
একই স্মৃতি আমার মনে আছে। স্কুলে টিফিন হয়েছে কিংবা ছুটি হয়েছে, এরকম হঠাৎ করে সে একা একা বের হয়ে গেছে এখান থেকে স্কুল। তখন ওয়াল ছিল না। আমি বললাম যে তুমি বাইরে যাচ্ছ কেন? তো বলছে আমি স্কুলে থাকবো না। কী যেন হয়তো বা কোনো রাগ করেছে, কোনো কিছু হয়েছে, তো সে সোজা বাড়ির দিকে চলে। তারপরে আর তার সঙ্গে আমার দেখা হয়নি। অনেক দিন পরে তার বাবার একটি অনুরোধ ছিল, উনি আমাকে খুব স্নেহ করতেন। আমি যখন গাবতলী হাসপাতালে চাকরি করি তখন এক ইউনিয়ন সাহেব ছিলেন, আবুল কালাম আজাদ। আমাকে একদিন বললেন যে ডাক্তার সাহেব আপনার সাথে একটু কথা আছে। তো কী কথা? বলে যে আপনি ছাত্র রাজনীতি করেছেন, ডাক্তারদের সেক্রেটারি, তা আমার মনে হয় আপনার প্রস্তুতি হয়ে গেছে, আপনি গাবতলী থেকে এমপি দাঁড়ান। এটা হলো 2006 সালের কথা। আমি বললেন বলেন কি? আমি চাকরি ছেড়ে দিয়ে এমপিতে দাঁড়াবো। তো বলছেন না, আপনি তো এমপি একবার হতে চান, এইবার কিন্তু আপনার শ্রেষ্ঠ সময়। সেটি হল জিয়ার সঙ্গে উনি, আমি যতই না করি উনি ততইবার আমাকে রিকোয়েস্ট করেন। আমি জানি মানুষের নারী বুঝি, আপনি এবার দাঁড়ালে খালেদা জিয়া আপনার কাছে অনেক বেশি ভোটে পড়ে যেত। তখন চেয়ারম্যান সাহেব ওখানে দাঁড়িয়ে মিটকে মিটকে হাসছেন। তো বলছো যে বাবা ইউনো স্যার যেটা বলে তুমি সেটা করো, তুমি তো একসময় রাজনীতি করবে আমরা বুঝতে পারি, সেটা এবার করো না। তাই বলে না, আমার চাকরি কেবল কয়েক বছর, আমার তো অন্য কোনো ইনকাম নাই, টুকটাক প্র্যাকটিস করি, আমার ওয়াইফ চাকরি করে, আমরা একটু গুছাই উঠতে পারি। তা বললো না, গুছাইও হবে, তুমি দাঁড়াও। উনি পরে থেকে আমার চেম্বারে চালাপাড়া গিয়ে হাজির। তা আমাকে বলতেছে বাবার কী সিদ্ধান্ত নিলা? এমন না, আপনি ওই কথা বাদ দিয়ে আমাকে অন্য কথা বল। তারপরে কেন? তখনও যে কথা বলেছিলেন যে তুমি চেয়ারম্যান হলে, তুমি এমপি হলে এই এলাকায় সন্ত্রাস থাকবে না, মানুষের আমার ওপর অত্যন্ত বিশ্বাস। এখনও অনেক দিন পরে আমি নির্বাচন করেছি, অনেকগুলো নির্বাচনে আমার প্রার্থী হওয়ার কথা ছিল, রাজনৈতিক কারণে, নেত্রীর সিদ্ধান্তের কারণে হয়তো বা সেটি হয় নাই। আল্লাহ পাক কপালে যার যেটা রাখে সেই সময় না হলে সেটি পরিপক্ক হয় না। এবার আমি নির্বাচিত হয়েছি, আপনারা নির্বাচিত করেছেন, কারণ একটাই, আমি আজকে গতকাল নারামালা স্কুলে একটা পুনর্মিলনীতে গেছিলাম, দাওয়াত বেইন অবস্থা। ওখানে ক্ষীরাপাড়া নামে একটা গ্রাম, সেখানকার একটি ছেলে ঢাকায় থাকে, তার স্ত্রী চাকরি করে, সেও করে। সে যখন এই এলাকায় থাকতো ছাত্রদেরকে পড়াশোনা করাতো টিউশনি, এবং তার প্রচুর ছাত্র, তার চেয়ে অনেক বড় সাহেব হয়েছে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার্স করা, ডক্টরেট করা। সে তার ইচ্ছে যে আমাকে একটু নিয়ে যায়। তো সেখানে গেলাম, ওখান থেকে শুনলাম যে নারামালা স্কুলে পুনর্মিলনী হচ্ছে। তা আমি বললাম চলো যাই। তো বললো আপনাকে তো দাওয়াত দেয়নি। আমি বলছি সারা গাবতলী তো আমার দাওয়াত, সব বাড়ি আমার বাড়ি, চলেন না কেন? আমাদের তো রাগতাত্ত্বিক ক্ষোভ, অভিমান একটু বেশি। দাওয়াত দেয়নি, জিয়াপত দেয়নি, সেখানে আমি যাব? তা আমি গেলাম, দেখি মাঠ ভর্তি লোক, সুন্দর সুন্দর কাপড় জামা পরে, যার যে যোগ্যতা, যার যে দক্ষতা, যার যে রুচি, সেইভাবে দাঁড়ায়। আমি যাওয়াতে তারা আশ্চর্য হয়েছে, একটু বিব্রত হয়েছে। স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান, আমার যুবলীগের নেতা, আমি ওকে অত ভালো চিনতাম না। তো উনি বললো স্যার আপনি আসছেন, কিছু বলেননি। আমি খুবই লজ্জার কিছু নাই, তুমি গর্বিত হও, আমি আসলাম, দেখা হলো, আমি এখন বিদায় নিই। ওরা জোর করে পুলিশ তোরা দিল, আর বাকি রাখলো হলো কী বলে এটা, ক্রেস্ট। ইদানিং ক্রেস্ট এত বেশি দেওয়া হচ্ছে, এটা প্রথা হয়ে। আমার বাড়িতে আর ক্রেস্ট থাকার জায়গা নেই। এটা আমি গর্বভরে বলি, বাড়িতে যে আসে সে গুনে গুনে দেখে। আর এক সময় এমপি হওয়ার পরে প্রতিদিন অসংখ্য ফুলের তোড়া, অসংখ্য ফুলের মালা এবং ফুলের স্টিক আমি পেয়েছি। আমার জীবন ভরে গেছে, আমি আত্মতৃপ্তিতে ভুগি। আমার চাওয়া পাওয়ার নির্দিষ্ট কিছু নেই, সম্মান, মান এবং মানুষের মাঝে থাকা, সেই সুযোগ আমি পেয়েছি। আল্লাহ পাক সেই সুযোগ আমাকে দিয়েছে। আমি সন্ধ্যাবাড়ির সন্তান। বাংলাদেশের হাজারো গ্রামের মধ্যে একটি গ্রাম সন্ধ্যাবাড়ি গ্রাম। এই সন্ধ্যাবাড়ি গ্রামের নাম জানে মানুষ কী জন্য? 317 বছরের মাদ্রাসা, এতিমখানা এখানে রয়েছে। এইখানে জঙ্গল ছিল, এখানে দিনের বেলায় এই পাকা রাস্তা দিয়ে কেউ, আমরা একা যেতে সাহস পেতাম, 2-3 জন একত্র হয়ে তারপরে মাদ্রাসা পার হয়ে উত্তরপাড়ায় যেতাম।
সেই অবস্থায় বাদশা চেয়ারম্যান সাহেব, আমার এখন মনে হয় সব মানুষদের সব কাজ হয় না। উনি কোনোদিন পায়জামা পরছেন এটা আমি দেখিনি, কিন্তু সর্বোচ্চ জায়গায় ডিসি অফিসে মিটিং, এই পুলিশ অফিসে মিটিং, গাবতলী থানার একজন চেয়ারম্যান থাকবে, সেটা বাদশা চেয়ার। উনি মোটরসাইকেল চালানদের 50 মোটরসাইকেল মনে আছে, তখন 6,500 না 650 টাকা দাম। উনি সেই মোটরসাইকেল লুঙ্গি পরেছেন, তা আমরা সাহস পাতাম না যে লুঙ্গি প্যাঁচ লাগে পরে দাও, কিন্তু পরে উনি গাড়ি কিনলেন। এটা সম্ভবত 65-66 সাল, তখন ওই গাড়ি চালাতেন লুঙ্গি পরে। তার বোন ছিলেন রেনু আপা বলতাম আমরা, একমাত্র বোন, আজাদ তালুকদারের মেয়ে। তো বিএম স্কুলে পড়তো সন্ধ্যাবাড়ি থেকে, এখান থেকে মোটরসাইকেল নিয়ে যেতেন আবার নিয়ে আসতেন। আবার গাড়ি যখন হলো আমাদের বাড়ির সামনে দেখতাম উনি গাড়িতে করে যেতেন। তখন মনে হতো এরকম কোন দিন হতে পারো, গাড়িতে চড়বো, পাকা রাস্তাতে যাব, একটা মোটরসাইকেল হবে। তখন সাইকেল হলে রাজা, মোটরসাইকেল থাকলে মহারাজা, গাড়ি থাকলে তো চৌধুরী। সেই সময় উনি কেমন করে মনে করলেন যে একটি স্কুল করা দরকার, সভ্যতার চিহ্ন রাখা দরকার। সেই থেকে শুরু হলো, 69 সালে শুরু, তারপরে এখন পর্যন্ত চলছে। তখন থেকে বাঁশ কেটে ঘাড়ে করে আমিও নিয়ে গেছি, এখানে বাঁশের মোতা সেগুলো বিক্রি করে তহবিল করা হয়েছে। এখানকার আশেপাশের মানুষ চকবোচা, চক্কাতলি, পদ্মপাড়া, মধ্যকাতলি, মেঘাগাছা, অনেক দূরের মানুষ দান করেছেন, আমরা বাঁশ ঘাড়ে করে নিয়েছি। সেই প্রতিষ্ঠান এখানে আজকে আলো জ্বলছে, আলো জ্বালাচ্ছে কে? আজাদ তালুকদার। জমি দিয়েছেন, সম্পদ দিয়েছেন। আজকে এতখানি জমি কেউ দেবে এমন মানুষ খুঁজে পাওয়া যায়। এখন মানুষ দিচ্ছে কবরস্থানের জন্য, বলে জমি দিচ্ছে আপনি একটু মাঠটা করে দেন, মাটি কাটার ব্যবস্থা। আমি বললাম ইদানিং কবরস্থান করার জন্য মানুষের খুব আগ্রহ, মসজিদ করার জন্য আগ্রহ আগে থেকে ছিল। এইসব ইতিহাস পরিবর্তন হয়, পরিস্থিতির কারণে পরিবর্তন হয়। পুনর্মিলনী মানে একত্রিত, ওই ব্যাচের ছাত্ররা একত্রিত হয়েছে কী জন্য? আবার হচ্ছে, আবার দেখা হবে, আবার বন্ধুর সাথে দেখা হচ্ছে, বান্ধবীর সঙ্গে দেখা হচ্ছে। আমরা গাবতলী পাইলট স্কুলের ছাত্র, আমার ব্যাচের সবচেয়ে বড় পুনর্মিলনী আমরা করেছিলাম। আমাদের ব্যাচের সবচেয়ে বেশি ছাত্র ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, বিদেশে লেখাপড়া করেছে, দেশে বড় বড় পোস্টে চাকরি করেছে। তারা, আমি সেদিন গতকাল নারামালাতে বললাম, পুনর্মিলনী করতে গিয়ে প্রথম বাধা কি? নান্নু ডাক্তার, মানুষ চেনে, বড় ডাক্তার, রাজনীতি করে, তার বউ আসবে কলেজের ম্যাডাম। আমার বউ সেনা শাড়ি পরে কেমনে, শরম লাগে, লজ্জা লাগে। তা আমরা যারা একটু বেশি ডিগ্রিওয়ালা, তারা আবার কয়েকজন আলাদা মিটিং করলাম কেন? এর মধ্যে থেকে ওই দুর্বলতাটা দূর করার জন্য। এখানে কোনো ধনী গরিবের ভেদাভেদ নেই, আমরা বন্ধু, আমরা একসঙ্গে ছিলাম, সেটি আমাদের বড় চাই। আমার বন্ধু রিক্সা চালায়, আমার বন্ধু শ্রমিক, আমার বন্ধু শিক্ষক, এটি কোনো ভেদাভেদ নয়। আমরা সবাই 1970 সালে SSC পাস করেছি, এটি আমাদের পরিচয়। এই পরিচয় আমাদেরকে সমৃদ্ধ করে, এই পরিচয় আমাদেরকে স্প্রিট এনে দেয় মনের মধ্যে, দেহের মধ্যে, যে অমুক বন্ধু আমার ডাক্তার হয়েছে, আমি হব না কেন? আমি হতে পারি নাই, আমার সন্তান যেন হয়। অমুক বন্ধু বিদেশে লেখাপড়া করেছে, আমি কেন পারবো না? আমাদের সময় মনে আছে, আমার বাবা রিয়াজউদ্দিন ফকির, এখন যিনি রেল লাইনের পাশে শুয়ে আছেন চিরদিনের জন্য, তিনি শিক্ষিত ছিলেন না, কিন্তু শিক্ষার প্রতি তার অত্যন্ত আকর্ষণ ছিলেন। উনি এই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন, যখন চেয়ারম্যান সাহেব সদস্য। উনি গামছা ঘাড়ে করে গেঞ্জি গায়ে দিয়ে এখানে আসতেন, তখন আমরা লজ্জা পেতাম, বাবা আপনি শার্ট পাঞ্জাবিটা পরেন, না বাবা ওগুলো লাগবে না, এটি তো গ্রামের মধ্যে স্কুল, পাড়ার মধ্যে। সেই মানুষের সন্তান আমি গর্বিত যে উনি বলতেন অমুকের মতো হতে হয়, অমুকের মতো হতে হয়। পড়াশোনাটা আমাদের জলিল ভাই ছিলেন দাঁড়াইলের ক্ষিদ্রবেরি, আব্দুল জলিল প্রফেসর ছিলেন, চেয়ারম্যানও ছিলেন উনি। ওনার বাবা কি পণ্ডিত যেন, জলিল প্রফেসরের সাহেবের বাবা কি পণ্ডিত, নাম ভুলে গেল, যাই হোক। তা জলিল ভাই সেই সময়কার অত্যন্ত ভালো ছাত্র ছিলেন। আমরা যখন প্রাইমারি স্কুলে পড়ি, উনি তখন ম্যাট্রিক পাস করেন 1st ডিভিশনে, সেই পাকিস্তান আমলে প্রথম দিকে। আমার বাবা
একদিন সকালবেলার ছুটির দিন বললো যে তোর এক জায়গায় নিয়ে যাব। কোথায়? ওই জলিল ভাইয়ের কাছে। গিয়ে তার বাবার সাথে আমার বাবার পরিচয় ছিল। তো বললো কী ব্যাপার? বলে চাচা আমার ছেলেকে নিয়ে আসলাম, আপনার ছেলে তো অত্যন্ত ভালো ছাত্র, ওকে একটু লেখাপড়া শিখাবে, ওকে একটু বুদ্ধি পরামর্শ দেবে। তো উনি বললেন আমার মনে আছে, জলিল ভাই বললেন তুমি ভালো করে পড়ো, রেজাল্ট কেমন? আমি তখন 5-এ পেয়েছি। তো অনেকক্ষণ কথাবার্তা বলার পরে আমার মধ্যে আগ্রহ আসলো, তো জলিল ভাইয়ের মতো হতে হবে, ম্যাট্রিক ফার্স্ট ডিভিশন পাস করতে হবে, আইজুল্লাহ কলেজে পড়তে হবে, বিশ্ববিদ্যালয় মেডিকেল এগুলোতে পড়তে হবে। এই জন্য পুনর্মিলনী স্পিরিটটা বাড়ে, একে অপরের সাথে ভেদাভেদ ভুলে গিয়ে নতুন করে আবার জীবন শুরু করে। আজকে সেই জীবনের দিক নতুন অত্যন্ত প্রসিদ্ধ, এই দিকে আমরা স্মরণ রাখবো। আমরা রাজশাহী মেডিকেল কলেজে লেখাপড়া করেছি, 2082 সালে পাস করি, 182 সালে সরি। তো সেখানে 2010 সালে এসে আমরা সিদ্ধান্ত নিলাম পুনর্মিলনী করব। আমি হলাম সেই পুনর্মিলনী চেয়ারম্যান। আমি থাকি বগুড়ায়, আমাদের বন্ধুরা সারা বাংলা। সেদিন অত্যন্ত আনন্দঘন পরিবেশে 2 দিন ব্যাপী আমরা পুনর্মিলনী করেছিলাম। পুনর্মিলনী করার পরে লাভ হলো কি, নিজেদের নিজেদের আন্তরিকতা সম্পর্ক নতুন করে সম্পর্ক শুরু হল। আমরা আমাদের ব্যাচের একটু বেশি ভদ্র ছিল আমাদের ভাই বোনেরা এবং বন্ধুরা। ছাত্রীরা আমাদেরকে আপনি বলতো, আমরা তাদেরকে আপা বলতো। তো তখন সেদিন থেকে আমাদের একজন বান্ধবী, উনি প্রফেসর ছিলেন সোহরাওয়ার্দী কলেজের, সে বললে শোনো, মাইক নিয়ে জোর করে দাঁড়ায় বললো আমরা হলাম প্রাগৈতিহাসিক যুগে, অনেক পিছিয়ে আছি। আমার সন্তানরা বলে মা তুমি কার সাথে কথা বলছো? নান্নু ভাইয়ের সাথে। তোমরা পেছনে পড়ে আসো ব্রিটিশ আমলে, তুমি তোমার বন্ধুকে কেন আপনি বলো? তুমি বলবে, নাহলে তুই বল। তো ওই কথাটি মনে রেখে মাঠে গিয়ে ডিক্লার দিল, এখন থেকে আমরা তুই আর তুমি সম্পর্ক, কেউ কাউকে আপনি বলবেন না। তা আপনি বললে সম্পর্কটা একটু দূরের। যাই হোক, এক কথা বলতে অন্য কথা বল, সব নাম মোস্তারি সেহেলি ডাকি আমরা। ও যে বক্তৃতা দিয়েছে, কথা বলেছে, আমি আশ্চর্য হয়েছি। এত সুন্দর করে ভাষা, পরিষ্কার পরিচ্ছন্ন অভিজ্ঞতা আলোকে বক্তৃতা দিয়েছে। তার কথার মধ্যে একটি মানুষের জীবনী সমস্ত ফুটে উঠেছে। সে আমাদের গ্রামের কৃতি সন্তান। আজকের অনুষ্ঠানে মহিলাদের প্রাধান্য বেশি, বিশেষ করে স্টেজে। একদিকে সেহেলি আর একদিকে শিরিন এনাম, তার পাশে নুসরাত বন্যা। তা ওরা যে বক্তৃতা দিচ্ছে যে ধার, আমি তো ফেল। ইদানিং আমি একটু ভয় পাই বক্তৃতা দিতে। কী জন্য? যখন ছিল ঘরের মধ্যেই ভালোই ছিল, ওই যে গান আছে না একটা, ঘুমিয়েছিলাম ভালোই ছিলাম, উঠে দেখি বেলা নেই। তো এতদিন ছিলাম ভালোই ছিলাম। আমার ওয়াইফ কলেজের টিচার, কলেজের ম্যাডাম, সে বাইরে কোনো বক্তৃতা কোনো দিত না। হঠাৎ করে এমপি হওয়ার পরে জোর করে সবাই নিয়ে আসলো এই মাঠে অভ্যর্থনা দেওয়ার। এই অভ্যর্থনা দেওয়া যে শিখেছে সন্ধ্যাবাড়ির লোক, সেজন্য আমি গর্বিত। এই অভ্যর্থনায় পুনর্মিলনী যে করছে সন্ধ্যাবাড়ির ছাত্ররা, এজন্য আমি গর্বিত। এটি একটি উন্নতি, এটি একটি সমাজের সম্মান। সেই সম্মান আমরা দেরিতে হলেও অর্জন করা শুরু করেছি। আর যে কথা বলছিলাম, এখন বক্তৃতা দিতে যাই, সেদিন এসে প্রথম বক্তৃতা দিল। তো দেওয়ার পরে হাউস একেবারে মাত, আমার বক্তৃতা আর শুনলই না। তো অনেকে বলতেছে স্যার আপনার সে ম্যাডাম খুব ভালো বক্তৃতা। কেউ বলছে চাচা ম্যাডাম যে এত ভালো, চাচি যে এত ভালো বক্তৃতা দেয়, এটা তো আগে দেখিনি। হ্যাঁ, তোরা ডাকিস নি, বের করিস নি ঘরের থেকে। এখন ঘরের থেকে বের হয়েছে, 2-4টা কথা বলছে এবং বলার জন্য সে আর আমাকে কেউ পাত্তা দেন। শাহজাহানপুর হাসপাতালে আমাকে সম্বর্ধনা দিল। তো সেখানে আমার নির্বাচিত এলাকা, তো ওখানে ম্যাডামকে দাওয়াত করেছে, আমার মেয়ে জামাইকে দাওয়াত, অনেক কর্মচারী ডাক্তার সবাই আছে। তো ও যে বক্তৃতা দিয়েছে আমি নিজেও মেরে গেলাম যেটা বলে। আর ওখানে ব্রিগেডিয়ার সাহেব ছিলেন হাসপাতালের পরিচালক। ব্রিগেডিয়ার সাহেব আমার শালার বন্ধু, নওগাঁ ভাই। সে বলতেছে স্যার এখন থেকে তো বক্তৃতা যেখানে দরকার ম্যাডামকে ডাক, আপনাকে আর ডাকবো না, কারণ ম্যাডামের বক্তৃতার কাছে আপনার বক্তৃতা কোনো ব্যাপারই না। তা এই যে আমারও সৌভাগ্য যে একজন বউ এই গ্রামের, আমার বউ না হোক অন্য বউ যদি হয়, এরকম কৃতিত্ব, এরকম দক্ষতা যোগ্যতা আছে তার, থাকাটা আমাদের জন্য সৌভাগ্যের। ছেলেকে আমি টেলিফোনে বলেছি
আমি তোমার অফিসে আসব, কথা বলবো, কে ডাকলো না ডাকলো সে দেখার কোনো সুযোগ নেই। তোমার গ্রাম তোমাকে ডাকবে, তোমার স্কুল তোমাকে ডাকবে, তোমার বাবা মৃত্যু মরহুম বাবা তোমাকে ডাকবে। তার ডাকে তোমাকে সাড়া দিতে হবে। ওই স্কুল সহ এই গ্রাম চকবছর আশেপাশে আমরা কিছু উন্নয়ন পরিকল্পনা করতে চাই, যেটি সমাজ কল্যাণ বিভাগ কর্তৃক করা দরকার। এবং তখন একটি সমাজ কল্যাণের যদি সেন্টার এখানে হয়, এর সাথে অনেকগুলো সেন্টার হবে, দোকান হবে, বাজার হবে, অন্যান্য কিছু হবে, যেখানে কর্মসংস্থান হবে, আমাদের ছেলেমেয়েরা কাজ করতে, সবাই মিলে সেগুলো। আর একটি কথা বলে শেষ করব, সেটি হলো এগোতে হলে মনের দিক দিয়ে এগোতে, হিংসা বিদ্বেষ ঠেলাঠেলি গুতাগুতি যদি করেন তাহলে আবার পেছনে যেতে হবে, অন্ধকারেই থাকতে হবে। সন্ধ্যাবাড়ি গ্রামের নাম খালি সন্ধ্যাবাড়ি থাকবে, উন্নতি হবে না। এখানে দুঃখজনক হলো লজ্জাজনক, সন্ধ্যাবাড়ি গ্রামে শিক্ষিতের হার অত্র এলাকার মধ্যে সবচেয়ে কম। এখানে দরিদ্রের হার সবচেয়ে বেশি। আপনি মিলায় দেখেন, আমি এক নান্নু আর কোনো ডাক্তার আছে? কাল হিসাব করলেন 2 জন ডাক্তার, আরেকজনকে চেনেন নাকি? নান্নু ডাক্তার, তার মেয়ে নমি ডাক্তার। তাই আমি বললাম তুমি একটু সন্ধ্যাবাড়ি চাকরি করো গাবতলি, তাহলে অন্তত গণনাটা হবে যে সন্ধ্যাবাড়ি 2 জন ডাক্তার। এখন তো তোমাকে সন্ধ্যাবাড়ি হিসেবে চেনে। সেই কারণে আমাদেরকে এগোতে হবে। এগোতে হলে ত্যাগ স্বীকার করতে হবে, পরস্পরে একতাবদ্ধ থাকতে হবে। আর যদি বলেন বগুড়ার স্বভাব, সন্ধ্যাবাড়ির সব একে অপরকে হিংসা করে টানা ধরে আগেতে দেয় না, তাহলে আমাদের অবস্থা এরকমই থাকবে। উপরে উঠতে গেলে অর্থ কোনো ব্যাপার না, সম্পদ কোনো ব্যাপার না, ব্যাপার হলো সাহস, সদিচ্ছা, জেদ থাকতে হবে। যে আমি এই যে সন্ধ্যাবাড়ি বাড়িতে গরম ভাত খায় সকালবেলা এই রাস্তা দিয়ে খামারকান্দি গেছে, বাসের সাথে ছিল, খামারকান্দি থেকে পদ্মপাড়ার বেলাল, আমরা একসাথে হেঁটে হেঁটে গেছি 6 মাস। 6 মাস পরে যখন আমি সাইকেল কিনে পেলাম, বেলাল আর পেলাম, বেলাল হেঁটে হেঁটে আজিল কলেজে গেল, ডাক্তার হলো, কিছুদিন আগে মারা গেল। সেই জন্য অর্থ সম্পদ কোনো বাধা নয়, বাধা হলো মনের সদিচ্ছা। তা আমি দীর্ঘক্ষণ কথা বললাম, এই কথাগুলো হয়তো বা মূল্যবান নয়, কিন্তু আমারও মনের আবেগ থেকে বললাম। এই সন্ধ্যাবাড়ি গ্রামে আমার পড়ার সৌভাগ্য হয়নি, কিন্তু আমার অনেক বন্ধু আত্মীয় স্বজন তারা তো পড়েছে। আমি স্মরণ করছি সেই আরিফুর রহমান বাদশা চেয়ারম্যানকে, আজাদুর রহমান তালুকদার সহ এই পরিবারের যারা মাদ্রাসা, স্কুল, এতিমখানা জমি দান করেছেন। সঙ্গে সঙ্গে আমার পিতা সহ এই এলাকার যারা আমাদের মধ্য থেকে চিরতরে হারিয়ে গেছেন তাদের মাগফিরাত কামনা করছি। আজ থেকে এই মুহূর্ত থেকে আমরা সবাই একতাবদ্ধ হব, একতাবদ্ধভাবে চলব। আমাদের যারা উপরে আছে তাদের সাহায্য সহযোগিতা পরামর্শ নিয়ে আমরা কাজ করব, পরিকল্পনা করব, এই আশাবাদ ব্যক্ত করছি। আজকে আবারও পুনর্বার ধন্যবাদ জানাচ্ছি 2003 ব্যাচের ছাত্রছাত্রীদের, যারা এই উদ্যোগটি নিয়েছেন। আর তোমরা পথ প্রদর্শক, আমার বিশ্বাস এ পরবর্তীতে অন্যান্য ব্যাচের ছাত্রছাত্রীর এই কাজটা আর কিছু সৌজন্যতা মেনে চলতে। হেডমাস্টার সাহেব নিজেই বললেন যে শিক্ষক এসেছেন, শিক্ষয়িত্রীরা আসেন, কেন আসেননি জানলাম না। রাগ করে আসেনি না দাওয়াত দেয়নি কিংবা গুরুত্ব দেয়নি, কোনটা? শিক্ষকরা আসলে ছাত্ররা দেখলেনই তো, সে পুরাতন ছাত্রী, তাকে আপনাদেরকে পেয়ে তারা উৎফুল্ল হয়ে, সে পুরাতন ছাত্র নতুন করে দেখতেছে। সাজান ভাই আমাদের সিনিয়র, উনি এখানে শিক্ষক ছিলেন, খুব ফুর্তিবাজ মানুষ। আজকে যে হিন্দি গান গাইলো, এটা উনি মাঝে মাঝে রাত্রে বসে, আমরা অনেক সময় মাঠের মধ্যে বসে গান করতাম। উনি খুবই হৃদয়বান লোক ছিলেন, এখন তার সতেজ, এইটা আমরা দেখলাম, নিজেদেরকে আরও ভালো মনে হবে। আর যদি রুগ্ন মানুষকে দেখেন, দুঃখিত মানুষকে দেখেন, অচল মানুষকে দেখেন, মনটা তখন মনে হবে একসাথে পড়ছিলাম, এত দুঃখ এত কষ্টের মধ্যে আমি তো ভালোই আছি। আর আপনার বন্ধু যখন দেখবেন সতেজ, সাহসী, যোগ্যতা সম্পন্ন, তখন মনে হবে যে আমারও আরও তো সময় আছে, এই সময়টুকু কাজে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আমার লক্ষ্যমাত্রা নিয়ে যেন এগিয়ে যেতে পারি, আমি মানুষের জন্য কাজ করতে পারি, সহযোগিতা করতে। পরিশেষে এটি কোনো উদাহরণ দেওয়া যাবে না। এখানে ইউনো সাহেব আছেন, বন্যা, আমি তাকে আমার মেয়ের কাছাকাছি বয়স, তা আমার মেয়ের মতোই মনে হয়, আমি নাম ধরেই বলি। উনি এত বড় সাহেব, কিন্তু আমি বন্যা বলি।
আমি এমপি, এমপির কী লক্ষণ? এমপির লক্ষণ হলো ক্ষমতা প্রদর্শন নাকি, না কাজ করা? তা সন্ধ্যাবাড়ি আমার গ্রাম, পৌরসভা, ইউনিয়ন। তা আমার এক সময় মনে হলো যে এখানে রিলিফের চাল দিচ্ছে, তা পাঁচজন মানুষকে যদি আমি বেশি না দিতে পারি তাহলে আর এমপি হয় কী লাভ? তা আমার মেম্বার যারা ছেলেপেলে আছে তাদেরকে বললাম 30-40টা কার্ড অতিরিক্ত নাও দিয়ে দাও। আমার বাচ্চাকে বললাম যে পাড়ার মধ্যে সবচেয়ে দরিদ্র যারা কার্ড পায়নি তাদের জন্য একটা লিস্ট করো। আমি কিছু লিস্ট নিজের গ্রামে অতিরিক্ত হিসেবে বিতরণ করলাম, কিছু পদ্মপাড়ায় দিলাম, কিছু চক বাজার। কেন? আমি এমপি না হলে তো এটা পারতাম। আমার স্ত্রী পারলে বাড়ির যা সঞ্চয় অর্থ, কাপড় চোপড় সব দিয়ে দেয় প্রতিদিনই। আমরা জোর করে ধরে রাখি যে আমাদেরও তো দরকার। এমপি হওয়ার পরে সাহায্য সংস্থার যেগুলো অর্থ ও বেছে বেছে গরিব যারা আশেপাশে আছে আত্মীয় স্বজন তাদের লিস্ট তার কাছে আছে। আমার মেয়ে সে বলে বাবা কোনো গরিবের জিনিস যেন বাসায় নিয়ে আসে, বললো মাঠ থেকে তুমি দিয়ে দিও। তা আমি এতগুলো বললাম যে আমার বউ ভালো আর আমার মেয়ে ভালো, আর কেউ ভালো না তা নয়। আমার চেয়ে ভালো মানুষ, আমার চেয়ে যোগ্য মানুষ আছে, হয়তো বা লুকে আছে, বের হয় না। তাদেরকে সমাজে সামনে নিয়ে আসতে হবে, তাহলে আমরা তাদেরকে কাজে লাগাতে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীব। ধন্যবাদ স্যারকে এত সুন্দর করে বক্তব্য উপস্থাপন করার জন্য। ঘড়ির কাঁটা টিক টিক করতে আমাদের প্রথম পর্বের অনুষ্ঠানে প্রায় আমরা শেষ পর্যায়ে এসেছি। অনুষ্ঠান সঞ্চালনায় আমি মোহাম্মদ আহসান হাবিব, সহকারী শিক্ষক, সরকারি উচ্চ বিদ্যালয়, এবং আমাকে সহযোগিতা করেছে আয়োজক কমিটির একজন সদস্য মেহেদি হাসান। এবং এই এত সুন্দর মহৎ অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন, বিশেষ করে ইলিয়াস এবং সুলতানা, অনেকের নাম আমার হয়তো জানা নাই। আমি সবার প্রতি তাকে ধন্যবাদ জানাচ্ছি, সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি। এই এত সুন্দর অনুষ্ঠানের পাশাপাশি আমি আশা করি যে এই বিদ্যালয়ের শিক্ষার্থীর দিক থেকে তারা সহযোগিতা করবে, বিভিন্ন দিক থেকে তারা পরামর্শ দেবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখানে কৃতি সন্তান যেরকম আছে, গর্বিত মা সেরকম আছে। তা আমার একজন গর্বিত মা, সেহেলির মা, তাকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছে। আপনি একটু কষ্ট করে দাঁড়ান, আর সেহেলি একটু দাঁড়াতে অনুরোধ করব। এই সেহেলির মা উনি, আর এই সেহেলি সন্ধ্যাবাড়ি গ্রামের গর্ব, জয়েন্ট সেক্রেটারি, যুগ্ম সচিব। তা ইনি ইউনো, তারপরের পোস্টে হলে উনি অফিসার, ঢাকায় থাকে। এই যে গর্বিত মা, আমার শাশুড়ি গর্বিত, লোভ সামলাতে পারছে। আমার শাশুড়ির 4 মেয়ে, এই যে আমার বউ হলো সবার বড়, 2 ডাক্তার, 2 প্রফেসর, আর এক ছেলে, সেও ডাক্তার। তা আমার মা, শাশুড়ি গর্বিত মা। আমার মা মূর্খ মানুষ, সেও গর্বিত মা। সবাইকে ধন্যবাদ। আমি 2003 ব্যাচের সকল আয়োজককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের আজকের অনুষ্ঠানে আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আমাদের এমপি মহোদয়কে এত সুন্দর করে উনি বলছেন যে উনি বলতে পারেন না, কিন্তু ওনার কথা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার। খুব হাসতে হাসতে রসিকতার মধ্যে দিয়ে চমৎকার চমৎকার কথা বলেছে। তার একটা কথা দিয়েও আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে সবাইকে আসলে একতাবদ্ধ হতে হবে ভালো কাজের জন্য। তো এই একতাবদ্ধর মধ্যে কিন্তু সবারই বেনিফিট, এটা কিন্তু সবারই বেনিফিট। একটা এলাকার একটা স্কুলের উন্নয়ন মানে এটা হচ্ছে সমাজের আত্মা, এবং এইখান থেকেই সমাজের ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হবে। এই স্কুলটার শুধু স্কুল না, আমাদের এলাকার আরও অন্য সমস্ত উন্নয়নের জন্য আমাদের এমপি মহোদয় যেরকম সবার সাথে প্রতিশ্রুতিবদ্ধ, সেই সাথে আমি বলবো যে আমাদের এলাকার সবাই যদি এককভাবে একসাথে কাজ করে, ভালো কাজের জন্য যে সবাই এগিয়ে আসে, আমার ধারণা যে আমাদের এই এলাকায় ভালো কিছু হবে, আশা করছি। ধন্যবাদ সবাইকে। এবং আমাদের মঞ্চে যারা আছেন, আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমাদের আর এমপি মহোদয়, তারপর আমাদের টিচার আছেন এখানে, সবাই উপস্থিত যারা আছেন, সবাই এতক্ষণ সুন্দর করে ধৈর্য ধরে পুরো প্রোগ্রামটা দেখাশোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এই বলে আমাদের প্রথম অধিবেশন শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সভাপতিকে। উক্ত অনুষ্ঠান পরিচালনা সঞ্চালনায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে
অবশ্যই সবাই আমাদের ক্ষমার সুন্দর দৃষ্টি দেবেন। তো সবাইকে আমি আবার আমার ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সমস্ত অতিথিবৃন্দু এবং সমস্ত সহপাঠীদের। আমি 2003 এসএসসি ব্যাচের সমস্ত শিক্ষার্থীর পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চাচ্ছি যদি আমাদের অনুষ্ঠানে কোনো কারণে কারো মনে কষ্ট পান, যদি কোনো ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকেন, শিক্ষার্থী, শিক্ষক, অতিথি মহোদয় এবং দর্শকবৃন্দু সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমরা চেষ্টা করছি আমাদের মতো করে অনুষ্ঠান করার। ভুল মানুষ করে, ভুলের ঊর্ধ্বে মানুষ নয়। যদি ভুল হয়ে থাকে তাহলে আমাদেরকে সবাই ক্ষমা করে দেবেন। আমাদের প্রথম অধিবেশন যেহেতু শেষ, কিছুক্ষণ পরে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে ফিরব। আপাতত আমরা মঞ্চটা পরিষ্কার করে নেব, অতিথিবৃন্দ সামনে বসবেন, তারপরে আমরা অনুষ্ঠান শুরু করব। সবাইকে ধন্যবাদ। আবারও সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে আমাদেরকে ক্ষমা করে দেবেন। আল্লাহ হাফেজ। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে জ্ঞানের আলোর মশাল জেলে, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতার, এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতার।